একটি নির্মম সত্য দিয়ে এই এপিসোডের সূচনা করা যাক। বিহার এই নামটি শুনলেই বাকি ভারতবর্ষের মানুষের ঠোঁটে অবধারিতভাবে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। তাদের ভাবখানা এমন, বাঙালিদের মধ্যে তো সবচেয়ে বেশি, যেন বিহার মানেই হচ্ছে আনপড়, বিহার মানেই হচ্ছে দেহাতি ভূত, বিহার মানেই হচ্ছে যারা লেখাপড়া শেখে না, বিহার মানেই হচ্ছে যারা এই গুটকার খেয়ে যেখানে সেখানে ফেলে, বিহার মানেই হচ্ছে একেবারে চলমান উপদ্রব। বিশেষ করে বিহারের ভিতর দিয়ে যারা ট্রেন যাত্রা করেছেন বা করেন, তারা তো সবসময় আতঙ্কে থাকেন। এই ট্রেন বিহারে ঢুকছে, বিহারে ঢুকছে, বিহারে ঢুকছে। বিহারে ঢোকার মানে আপনার আসন আর আপনার থাকবে না। দুর্দার করে সেখানকার মানুষ এমনভাবে ট্রেনে উঠে আপনার বাড়িতে বসে পড়বে যেন তাদের পিতৃদেব উইলে সেটা লিখে গিয়েছিলেন। কিন্তু আবার তাদেরই যদি জিজ্ঞেস করেন যে ভাই এটা করছো কেন, আমার জায়গা থেকে সরাচ্ছ কেন, আমাকেই সরিয়ে দিচ্ছ আমার জায়গা থেকে, জবাব পাবেন, আরে বাবু এত রেগে যাচ্ছেন কেন, সবাই মিলে একসঙ্গে হই হই করে যাব, এতেই তো আনন্দ। এই যে বিহারের প্রতি বাকি ভারতবর্ষের অবজ্ঞা বলুন, তাচ্ছিল্য বলুন, এই যে একটা স্নেয়ারিং অ্যাটিচিউড, এটা কিন্তু অত্যন্ত নির্মম, অত্যন্ত কুসংস্কারপূর্ণ। এমন ভাব দেখানো যেন বিহার মানে পশ্চাৎভূমি কোনো একটা, আর আমরা সব দারুণ এগিয়ে আছি। কিন্তু বিহারের ইতিহাস কি এই অবজ্ঞার ইতিহাস? সময় বড় বিস্ময়কর। একটা সময় যে মাটি আমাদের সভ্যতার আলো দেখিয়েছিল, যার নাম উচ্চারণ করলেই দেশ বিদেশে জ্ঞানীরা মাথা নিচু করে শ্রদ্ধা জানাতেন, আজ সেই জমির সন্তানেরা এমন উপহাসের বস্তু হয়ে উঠলেন কেন? এই যে একটা বৈপরীত্য, এর কারণ কি? আমার মনে হয় এটি মানব সভ্যতার স্মৃতিভ্রংশের এক ভয়াবহ উদাহরণ। ইতিহাস ভুলে গেলে মানুষ অন্যায়কে স্বাভাবিক বলে ভাবতে শুরু করে, আর যখন অন্যায় স্বাভাবিক হয়ে যায় তখন অপমান আর অপমান থাকে না, হয়ে যায় অভ্যাস। অভ্যাসের ভয় এখানেই। অভ্যাস মানুষকে প্রশ্নহীন করে তোলে। বিহারের যে ইতিহাস ভুলে যাওয়া হয়েছে, সেটাই কিন্তু ভারতীয় সভ্যতার যে আত্মা, তার একটা স্তম্ভ। এই বিহারেই মহামতি অশোক বোধিবৃক্ষের ছায়ায় বসে রক্তের বদলে করুণা শিখিয়েছিলেন, মানুষকে শাসনের বদলে মানুষকে মানুষ হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই রাজনীতি আজ আর পাঠ্য বইয়ের একটা অবহেলিত অধ্যায় ছাড়া আর কিছুই নয়। এখন আজ সেই নাম উচ্চারণ করলেও অনেকের কাছে মনে হয় এটি যেন অতীতের কোনো অচেনা প্রত্নতত্ত্বের গল্প। অথচ এই বিহারের নালন্দাই ছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়, যেখানে গ্রিক দার্শনিক, চীনা ভিক্ষু, পারস্যের বিদ্বান, শ্রীলঙ্কার পণ্ডিতেরা আসতেন যেতেন, তাদের যাওয়া আসা লেগেই থাকত। সেই ধারাবাহিক আলোকচর্চা, সেই ভাব বিনিময়, সেই শব্দ, সেই বৌদ্ধিক আগুন
সবটাই আজ বিহারের গা থেকে কতকটা ইচ্ছে করেই মুছে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু ইতিহাস কি শুধুই গৌরবের গল্প? মোটেও নয়। ইতিহাস একই সঙ্গে পতনের গল্প। বিহারের পতন এসেছে ধীরে, নীরবে, অনেকটা দীর্ঘ রাতের মতো। নদীর ধার শুকিয়ে গেলে নদীর নাম থাকে, কিন্তু তার প্রবাহ থাকে না। তেমনি বিহারের মাটিতে ইতিহাসের নামটুকু রয়ে গেছে, তার অর্থবোধটা সম্পূর্ণ হারিয়ে গেছে। শিল্প নেই, কৃষি একমাত্র সম্বল, প্রশাসন দুর্বল, শিক্ষা ব্যবস্থা একটা সময় প্রায় ভেঙে পড়ার অবস্থা হয়েছিল। মানুষের জীবিকা সংকুচিত হতে হতে এক সময় মানুষ কি করল? আমাদের একদম পশ্চিমবঙ্গের মতোই তারা দলে 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 ঘর ছেড়ে পরিযায়ী হতে শুরু করলো। দূরের দিকে, অচেনা শহরের দিকে, চেনা মাটি, চেনা ভিটে, চেনা মানুষজনকে পিছনে ফেলে দিয়ে। এই যে শ্রম অভিবাসন, এটাকে যদি বলি, এটা তো একদিনে হয়নি। এটা কয়েকশো বছরের একটা জাতির পতনের ইঙ্গিতবাহী। স্কুলের ধুলোর মাঠ থেকে, পাটের গাঁট বাওয়া মানুষের কাঁধ থেকে, রেলের প্ল্যাটফর্মে বসে থাকা কিশোরের চোখ থেকে, মায়ের শাড়ির আঁচলের ভাঁজ থেকে আমরা এই অভিবাসনের ক্ষুদ্র ক্ষুদ্র কাহিনীগুলি দেখতে পাই। যখন একটি পরিবার অনুভব করে যে তাদের ভূমি তাদের বাঁচিয়ে রাখার ক্ষমতা হারিয়েছে, তখন তারা ঘর ছাড়ে। কি অদ্ভুত সাদৃশ্য দেখুন বিহারে এবং বাংলায়। ঘর ছাড়ার অভিজ্ঞতা সে যে কোনো প্রদেশেই হোক, সব সময় বেদনাদায়ক, কিন্তু এই বেদনার ভিতরেই থাকে টিকে শেষ আকুলতা। মানুষ যখন ঘর ছাড়ে, তখন তার সঙ্গে শুধু রুটি রুজি যায় না, তার পরিচয়টাও যায়। এমন একটা পরিচয় যা তার জীবন জুড়ে শুধু উপেক্ষা, বিদ্রূপ আর তাচ্ছিল্যের পাত্র হতে শিখিয়েছে। শহরের ব্যস্ত রাস্তায় যখন একজন বিহারি রিক্সা চালক বা ইটভাটার শ্রমিক ঘাম ঝরায়, তখন শহর তাকে দেখে কাজ করতে আসা মানুষ হিসেবে নয়, অন্য কোথাও থেকে, অন্য কোনো গ্রহ থেকে আসা অপরিচিত নিম্ন শ্রেণীর মানুষ হিসেবে। আসলে এই দৃষ্টিই হচ্ছে চৌখুপি। এই দৃষ্টিই সমাজকে কেটে দুভাগ করে আভিজাত্য আর শ্রমের স্বতন্ত্র অবস্থান শেখায়। মানুষকে ছোট করা সমাজের কাছে সহজ কাজ, কারণ অন্যকে ছোট করলে নিজের উচ্চতার মায়া তৈরি হয়। হীনমন্য মানুষ নিজেকে সব সময় বড় করে দেখতে চায়, এবং এটাই ভারতের অনেক অঞ্চলের মধ্যবিত্ত মানসিকতা। তারা ভাবে আমরা শহুরে, আমরা আধুনিক, আমরা শিষ্ট, তাই আমরা উত্তম। আর যার উচ্চারণে মাটির গন্ধ, লোক সংস্কৃতির সুর, যার ভাষার নদী ঢেউয়ের মতো ওঠানামা করে, তাকে তারা বলে গ্রাম্য। তারা বোঝে না এই গ্রাম্যতাই ভারতীয়তার শিকড়। শহরের কংক্রিটের ভেতর মাটি নেই, তাই শহর ভুলে যায় সে কোথা হইতে আসিয়াছে। বিহারীদের ভাষা
উচ্চারণ, কথা বলার ধরন এগুলো সমাজের কানে অপরিচিত, তাই তা হাসির উপকরণ হয়ে ওঠে। কিন্তু যারা হাসে তারা জানে না হাসির ভেতরেই থাকে ভয়। ভয় যে একদিন যাকে তুমি উপহাস করছো সে তোমার চেয়ে এগিয়ে যেতে পারে। এই ভয়ই আজ ভারতীয় সমাজের অস্তিত্বের মূল। তার কারণ কি? কারণ বিহারীদের সম্পর্কে আমাদের ধারণায় খুব একটা যে বদল হয়েছে তা নয়, কিন্তু বিহারীরা ধাক্কা খেতে 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 সম্পূর্ণ নিজেদের বদলে ফেলার চেষ্টা করছে। আজকের ভারতবর্ষে আইআইটি বলুন, ইউপিএসসি বলুন, নিট বলুন, এসএসসি বলুন, এই যে পরীক্ষাগুলো হয় তাতে সবচেয়ে বেশি সাফল্যের রেকর্ড কাদের জানেন? এই বিহারীদের। এখন কেন হয়? কেননা তারা দেহাত থেকে শহরে আছে পেটে জ্বলন্ত খিদে নিয়ে। তার কাছে রোজগার, সম্মান, দায়িত্ব সবচেয়ে বড় কথা। তারা শুধু নিজেদের জন্য লেখাপড়া করে না, তারা করে নিজেদের মাটি, নিজেদের নাম, নিজেদের মানুষের মর্যাদা ফেরানোর জন্য। এই দায় যারা বোঝেন না তারা সাফল্যের মানে মরে গেলেও বুঝতে পারবেন। যারা উপহাস করে তারা এই দায় বোঝে না, যারা সাফল্য অর্জন করে তারা উপহাসের উত্তর দেয় নীরবতায়। এই নীরবতাই কিন্তু আসলে ভয়ের। এই নীরবতাই হচ্ছে শক্তি। দেখুন, মানুষ অপমানকে যতদিন এড়িয়ে যাওয়ার চেষ্টা করে অপমান তত গভীর হয়ে তার মেরুদণ্ডে বাসা বাঁধে। কিন্তু যে মানুষ অপমানকে গ্রহণ করে, তাকে চিনে, তাকে বুঝে, তার উৎস অনুধাবন করে, সে অপমানকে আয়নায় রূপান্তর করতে জানে। সেই আয়নায় মানুষ নিজের মুখ দেখে, নিজের ব্যর্থতা দেখে, নিজের খিদে দেখে, নিজের ভেঙে না পড়ার সংকল্প দেখে। এই যে অপমানের আয়না, বিহারের প্রতিটি গৃহে তার অনুরণন আপনারা শুনতে পাবেন। কিন্তু কি আশ্চর্যের কথা, এই বেদনা কিন্তু কারুর বুক ভেঙে দেয়নি, বরং বুককে আরো প্রশস্ত করেছে। যারা শহরে কাজ করে, মাঠে ঘাম ফেলে, পড়ার টেবিলে সারা রাত জেগে থাকে, পরীক্ষার হলে কাঁপা হাতে কলম ধরে, তাদের ভেতরে এই আয়না ক্রমাগত কথা বলতে থাকে। তাকে বলে তোমাকে ছোট করে দেখানো হচ্ছে, কিন্তু আসলে তুমি ছোট নও, তুমি বড় হতে বাধ্য। উঠবে বলেই আজকে তোমার এমন হীনদশা। এই বাধ্যতা কোনো নেতিবাচক শৃঙ্খল নয়, এটা বিহারীদের কাছে এক গভীর অবিচ্ছিন্ন তপস্যা। শহরে যে ছেলেটি রাতে চায়ের দোকানে দাঁড়িয়ে ভেজা গ্লাস ধোয়ার শব্দ শুনে পড়তে থাকে, সে জানে তার কাঁধে তার মা বাবার ছায়া, পুরো সংসারের ভবিষ্যৎ। তার কাছে এটা পড়াশোনা নয়, তার কাছে এটা পরিশ্রম, যার অন্য নাম ধর্ম। সমাজে যাদের জীবন সহজ তারা ক্লান্ত হলে থামে, বিহারীরা থামে না। কেননা তাদের জীবন কঠিন, ক্লান্ত হলেও
তারা থামতে পারে না, থামতে জানে না, কেননা তাদের ললাট লিখন সেটা নয়। আরও তারা জানে যে থেমে যাওয়া মানে হচ্ছে পরাজয়, আর পরাজয় মানে শুধু তার একার নয়, পরিবারের অন্ন হারানো। সুতরাং এই রকম সংগ্রাম শিখে নেওয়া মানুষকে শেষ পর্যন্ত কি থামানো যায়, হারানো যায়, দাবিয়ে রাখা যায়? সম্ভবত না। এবং সমাজ এই যারা নিচ থেকে উঠে আসে, দেখবেন ভদ্রলোকেরা তাদের ভয় পায়। ভয় পাওয়ার কারণ, ক্ষমতা কেবল পরিবার, টাকা ও শহরের উপর দাঁড়িয়ে থাকে না, ক্ষমতা দাঁড়িয়ে থাকে ইচ্ছে শক্তির উপর। যে মানুষ সংকল্প নিয়ে উঠে আসে সে সমাজের নিয়ম বদলে ফেলে। আর সেই যখন রঙ্গমঞ্চে প্রবেশ করে তখন প্রতিষ্ঠিত যে স্বাচ্ছন্দ্যের অবয়ব সেটা ব্যাহত হয়। তাই সমাজ তাদের নিয়ে কৌতুক করে, তাদের উচ্চারণ নকল করে, তাদের নাম নিয়ে চটুল রসিকতা বানায়, আর এদেরকে ওই নরম তলোয়ারের ডগায় রেখে দেওয়াটাকেই তারা মনে করে এটা একটা বিরাট পুণ্যের কাজ করে ফেলেছে। কিন্তু হাসিরও তো একটা সীমা আছে। হাসি তখনই শেষ হয়ে যায় যখন যাকে তুমি হাসাচ্ছিলে, যাকে দেখে তুমি হাসছিলে, সে যখন এসে বলে পরীক্ষার ফলাফলে আমি 1 থেকে 10-এর মধ্যে আছি। কর্মকর্তার চেয়ারে, চিকিৎসকের টেবিলে, আদালতের মঞ্চে, সেনাবাহিনীর প্যারেড গ্রাউন্ডে, তখন উপহাস থামে, শব্দ বদলায়, চোখের দৃষ্টি বদলায়। তখন বিহারী আর গালাগাল থাকে না, হয়ে ওঠে সাফল্যের প্রতীক। আমি যে সময় বহুদিন পরে পাটলিপুত্রের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি, সেটা এই পালা বদলের দৃশ্য দেখার জন্য। আমি দেখতে চাই যে তাচ্ছিল্য সইতে 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 একটা প্রদেশের মানুষ কিভাবে নিজেদের শ্রম, আত্মসম্মান বাঁচিয়ে রেখে ফেরার লড়াই শুরু করে দিয়েছে। সে কিন্তু উঠে দাঁড়িয়েছে এবং হাঁটতে শুরু করেছে। এ হাঁটা ধীর কিন্তু অবিরাম, এ হাঁটা নীরব কিন্তু অটুট। সুতরাং বিহারের যে যুব সমাজ আজ আর সেই আগের মতো নিরুপায় প্রজন্ম নয়। তারা পড়ছে, ভাবছে, রাজনৈতিকভাবে সচেতন হচ্ছে, নতুন মিডিয়ার ভাষা আয়ত্ত করছে, পেশাগত ক্ষমতা বাড়াচ্ছে। আজ তাদের বই হলো ইতিহাস, অর্থনীতি, সমাজবিজ্ঞান, দর্শন, রাষ্ট্রচিন্তা। একটা সময় ছিল তখন এদের পূর্বজদের হাতে ছিল শুধু কোদাল বা খড়কাটা দাড়ি, আর আজ তাদের হাতে রয়েছে প্রশাসনিক ফাইল, গবেষণাপত্র, চিকিৎসার রিপোর্ট, নীতি নির্ধারণের ক্ষমতা। এটাই পরিবর্তনের বীজ। আর এই পরিবর্তন যখন সাংস্কৃতিক সাহসের সঙ্গে যুক্ত হয় তখন তাকে ঠেকানো এক কথায় অসম্ভব। বিহারীদের কথায় বিচিত্র বুলি শুনে আমরা যাদেরকে এতদিন অপমান করেছি
সেই সব বলেই কিন্তু এখন ফিরে আসছে বিজয়ীর মুকুট পরে। ভোজপুরি গানকে একসময় বলা হতো ও কিছু না, যাত্রাপালার মতো লোকনাট্য। আজ তার শ্রোতা এশিয়া জুড়ে। যে স্বরভঙ্গিকে নিয়ে আমরা হাসাহাসি করতাম, আজ সেই স্বরভঙ্গি জনপ্রিয় মিউজিকের মূল সুর। মৈথিলি নাট্যচর্চা, লোকসঙ্গীত সব ফিরে আসছে। এই তো মৈথিলি সিনেমা সেদিনই জাতীয় পুরস্কার পেল। এটা শুধু পুরস্কার নয়, বিহারীদের কাছে এটা সম্মানের পুনরুদ্ধার। যে ভাষাকে শহর বলেছিল তোমাদের শব্দ অশিক্ষিত অর্বাচীন, আজ সেই ভাষার শব্দে ভরে যাচ্ছে ইউটিউব, মঞ্চ, রেডিও, জাগরণ, উৎসব। এটাই ইতিহাসের গভীর হাসি, নীরব, তীক্ষ্ণ এবং অটুট। এখন বিহার বলতে চাইছে, বরং এতদিন তো আমরা লজ্জা পেয়েছি, এবার আমাদের দেখে তোমরা একটু লজ্জা পাও তো বাপু। এটা স্বীকার করে নাও। गर्व से बोलो हम हिंदू है, তোমরা বলতে পারো। আমরাও আজ তোমাদেরই কথার প্রতিধ্বনি করে বলতে পারি, गर्व से बोलो हम बिहारी है। সেই যে পরিবর্তন, একটা মাজা ভাঙা প্রজাতির আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস, ভোটের ছুতোয় সেটাকেও প্রত্যক্ষ করার লোভ সামলাতে না পেরে বেরিয়ে পড়েছি কলকাতা থেকে। নমস্কার, ভালো থাকবেন।